মানুষরূপী যে আপনার জায়ান তৈরি হয়েছে, মানুষরূপী দানব তৈরি করা হয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, যারা বিবেকবান তারা এখন অনুশোচনার মধ্যে ভুগছে। এদেশের মেধা চলে যাচ্ছে। এদেশের যারা একটুখানি সুবিধা পায়, যারা একটুখানি বুঝে, তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। যে সমস্ত জায়গায় বিপ্লব হয়েছিল, বিপ্লব পরবর্তীতে তারা কিভাবে দেশটাকে চালিয়েছে, কিভাবে সমৃদ্ধ হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা বাংলাদেশটাকে, বর্তমান ও আগামীর বাংলাদেশকে আর নির্যাতিত না হতে দেই, দর্শিত না হতে দেই, বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্ত পেতে চাই, সকলে মিলে আসুন ন্যায়পাল প্রতিষ্ঠিত করি। যতদিন এই ন্যায়পাল প্রতিষ্ঠিত না হবে, চলমান না থাকবে, ততদিন আমরা আমাদের প্রতিবাদ মিথ্যা কথা কবিতার মতো বলা যায়, কিন্তু চেতনার কথা কখনো কবিতার মতো বলা যায় না। আমরা যতদিন না এই ন্যায়পাল প্রতিষ্ঠিত হবে, ততদিন এই দেশের অন্যায়কারীর বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাব। কিন্তু সাধারণ মানুষের সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, পারিবারিক সম্পদ এক এনসিউ ধ্বংস করে নয়। যারা বলেন যে পুরা দেশকে অচল করে দিব, তাদেরকে এই সময় এসেছে, সাধারণ মানুষের সময় এসেছে তাদেরকে হয়তো বুঝাবার যে না, তুমি দেশ ধ্বংস করবা, তুমি এই দেশকে অচল করবা, তাহলে কার দেশ অচল করবা? আমাদেরকে তো অচল করবা। এদেরকে বয়কট করার সময় এসেছে। এই পুরান টাউনের হত্যাকাণ্ডের সময় সাংবাদিকরা গিয়েছে, পাশে 10 মিটার দূরে আশেপাশে যে প্রতিবেশী ছিল একজন সাক্ষাৎকার দেয়নি, বলেছে আমরা জানি না এত বড় একটা হত্যাকাণ্ড ঘটেছে। এ থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে দেশের রাজনৈতিক ছত্র ছায়ায় যে বিশৃঙ্খলা, যে মানে মানুষরূপী যে আপনার জায়ান তৈরি হয়েছে, মানুষরূপী দানব তৈরি করা হয়েছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, সাধারণ মানুষ ভীত। যারা বিবেকবান তারা এখন অনুশোচনার মধ্যে ভুগছে। এদেশের মেধা চলে যাচ্ছে। এদেশের যারা একটুখানি সুবিধা পায়, যারা একটুখানি বুঝে, তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে। কেন? এই জায়ান, এই দানবদের কারণে। কিভাবে সম্ভব যে একটা জ্যান্ত মানুষকে দিবালোকে পাথর মেরে মেরে ফেলা হচ্ছে, ভাড়া চাইতে গেলে তাকে কেটে ফেলা হচ্ছে, হত্যা করে ফেলা হচ্ছে, রাস্তা থেকে স্কুলগামী মেয়েদেরকে নিয়ে এসে ধর্ষণ করা হচ্ছে। এই দেশের সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই গণ অভ্যুত্থান, এটা কুশাসনের কারণে গণ অভ্যুত্থান হয়েছে, এবার সম্ভবত আমরা এই পিছিয়ে পড়া 54 বছরের দেশটাকে সম্ভবত এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যখন লক্ষ্য করলাম, এদেশের সাধারণ মানুষ যখন লক্ষ্য করলো, সেই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস, সেদিনই আমাদের আশার আলো মরে গিয়েছে। সেদিনই আমরা বুঝতে পেরেছি আর সম্ভব নয়। তারই প্রেক্ষিতে ছাত্রদেরকে আমরা 7টা নাম দিলাম যে এই 7টা নাম তোমরা চুজ করো, এবং এর মধ্যে থেকে যেহেতু 97%, 98% সাধারণ জনতা আর মাত্র 3%, 4% ছাত্রের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছে, সুতরাং এটার নাম দিবা ছাত্র জনতা পার্টি। ছাত্রদের কাজ হলো জন্মের পর থেকে সুন্দরভাবে প্রধানমন্ত্রীর ছেলে আর দেশের তেতুলিয়ার সর্বনিম্ন সুবিধা বঞ্চিতর ছেলে একই কারিকুলামে পড়বে, এসএসসি পর্যন্ত একই বিস্কিট খাবে, একই মান মর্যাদা স্নেহ মায়া এই দেশে বড় হবে। কিন্তু ব্যতিক্রম হয়েছে, ছাত্ররা একটা ভিন্ন নাম দিলেন, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হলো না। আমরা বলতে চাচ্ছিলাম এই বাংলার ইতিহাসে তিতুমিরের বাঁশের কেল্লা, 52-এর ভাষা আন্দোলনের জন্য শহীদ, এবং বিভিন্ন সময় বাংলার মানুষের মধ্যে যে চেতনা দেখতে পেলাম, সেই চেতনার প্রেক্ষিতে আমরা বলতে চাচ্ছিলাম ছাত্র জনতা পার্টি নাম দাও। ছাত্ররা উন্নত মানের লেখাপড়া করবে, এদেশের মানে দেশটাকে পিছিয়ে পড়া থেকে তারা এগিয়ে নিবে। কিন্তু পক্ষান্তরে কি হলো, দেখতে পারলাম তারা এই নামটি দেয়নি। কেন দেয়নি আমরা বলতে চাচ্ছি, আমরা গবেষণা করে দেখেছি, এখানে যদি আপনি 8 বিভাগ থেকে 8টা নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে এই দলে রাখতেন, তাহলে তারা লুটপাট করতে পারতো না। এখন যে যাহা কিছু রটে, কিছু না কিছু বটে। এই যে লুটপাট, এই যে হাজার হাজার কোটি টাকা আগে লুটপাট হয়েছে, এখন গাড়ি বাড়ির অভাব নাই। আজকে এই যে ছাত্ররা যদি এই এত কিছু না করতো, তারা সিম্পল লাইফ যদি থাকতো, আগের মতো 300 টাকার পাঞ্জাবি পড়তো, এদেশের সাধারণ মানুষ তাদেরকে মাথার মুকুট হিসেবে রাখতো। আর এই কলুষিত যারা দুষ্ট রাজনীতিবিদ, তারা ভয় পেত তাদেরকে। পক্ষান্তরে সে আশাটা পূরণ হলো না। নাম দিলাম যে আমরা কোন রাজনৈতিক অধীনে যদি যাই, তাহলে তাদের কণ্ঠে কথা বলতে হবে। আমরা যেন আমাদের কণ্ঠে কথা বলতে পারি। আমরা যেন ওই যে একটা ভীতিকর পরিস্থিতি আছে,
সাধারণ ভালো মানুষরা রাজনীতিতে আসতেছে না। আমাদের এই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, আমরা সারা বাংলাদেশের মানুষের মধ্য থেকে আমাদের এখানে কলুষিত মানুষের প্রয়োজন নেই। আমরা ক্ষমতার জন্যই শুধু রাজনীতি করি না। আমাদের এই রাজনৈতিক উদ্দেশ্য যে নাগরিক কেন্দ্রিক রাজনীতি, গবেষণা কেন্দ্রিক রাজনীতি, দেশীয় আন্তর্জাতিক গবেষণায় কিভাবে এই 54 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশটাকে, বর্তমান ও আগামীর মানুষ, বাংলাদেশের মানুষ বাংলাদেশটাকে আন্তর্জাতিক মানে একটি গ্রহণযোগ্য দেশ, একটি গ্রহণযোগ্য জাতি হিসাবে, একটি নিরাপদ, শৃঙ্খল, সভ্য, ভদ্র, সমৃদ্ধশাল, মানবিক জাতি হিসাবে আমরা যেন গড়ে উঠতে পারি, বর্তমান এবং আবার আগামীর বাংলাদেশকে যেন চলমান রাখা যায়, তার জন্য আমাদের এই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ন্যায়পাল কমিটি রাখা হয়েছে। এখানে একক কোনো সিদ্ধান্তের ক্ষমতার অধিকার রাখে না। আমরা প্যানেল সিস্টেম করেছি। প্রত্যেকটা প্যানেলে 10 জন 12 জন করে থাকবে। এই 10 জন 12 জনের মধ্যে যারা গ্রহণযোগ্য, যাদের গবেষণা আছে, যাদের কথাগুলো বেশি মানবিক, বেশি কল্যাণকর, বেশি প্রয়োজন, তাদেরকে আমরা প্রায়োরিটি দেব। এই জন্য আমাদের এই বাংলাদেশ ছাত্র জনতা পার্টি কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাচ্ছি, মায়ের মতো এই দেশটাকে ভালোবেসে এই দেশটাকে এগিয়ে নিতে হবে, তাছাড়া সম্ভব নয়। যদি মাতৃপ্রেম না থাকে, মাকে যেরকম ভালোবাসেন, দেশকে যদি এরকম ভালো না বাসতে পারেন, ততক্ষণ এই দেশ কখনো মানবিক হবে না। আজকের পৃথিবীতে আপনারা দেখেন, বাংলাদেশের পাসপোর্টের অবস্থা খুব খারাপ। যারা আপনারা জানেন, কিছুদিন আগে একজন ব্লগার আছে, সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়ায়, অন্তত তার মা মারা গেছে, সে দেখতে পারে নাই, তার ভিসা ক্যান্সেল হয়েছে। আমরা এতগুলো দেশ ঘুরলাম, এখনো বিভিন্ন দেশের ভিসা ভ্যালিড। আমরা থাইল্যান্ডের মতো একটা দেশে অ্যাপ্লাই করলে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। এটা অবশ্যই দেশের জন্য খারাপ। আমরা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বর্তমান ও আগামীর বাংলাদেশকে সমৃদ্ধশালী, নিরাপদ, মানবিক করার জন্য প্রত্যেকটা গ্রামে রপ্তানিমুখী কৃষি প্রকল্প হবে, যেখানে মাংস উৎপাদন হবে। রাষ্ট্র কর্তৃক প্রত্যেকটা উপজেলায় একটা প্রসেসিং সিস্টেম থাকবে। এই কৃষকের ফসল, কৃষকের সম্পদ রাষ্ট্র কিনে নিয়ে আসবে, এটাকে প্রক্রিয়া করে বিশ্ববাজারে বিক্রি করবে এবং শুধু ডলার আসবে। এই গার্মেন্টস এর নামে যে নাশকতা, গার্মেন্টস এর নামে যে টাকা পাচারের খেলাধুলা, এগুলো নিয়ে সাধারণ মানুষ আসলে বুঝে না, গবেষণা নাই। আমরা গবেষণা করে দেখেছি যে গার্মেন্টস আপনার এক্সপোর্ট করে, আপনি যে এক্সপোর্ট করেন, আপনার ম্যাক্সিমাম অ্যাক্সেসরি কেনার জন্য টাকা চলে যায় চায়না। বাংলাদেশের গার্মেন্টস এর সুফলটা পায় হচ্ছে তারা, যারা কাপড় আমদানি করেন, অ্যাক্সেসরিজ আমদানি করেন। আমরা এদেশে মজুর হিসাবে আমাদের মহিলাদের, আমাদের গ্যাসটাকে পুরো বিদ্যুৎ বানাইয়া আপনার এই সারের 12টা বাজাচ্ছেন, সার আমদানি করতেছেন, অথচ এই দেশের গ্যাস দিয়ে সার উৎপাদন করার কথা, বিদ্যুৎ নয়, বিদ্যুৎ উৎপাদন করতেছেন গার্মেন্টস এর জন্য, এই লন্ডি কাপড় শিলি মজুরির জন্য। পানি সম্পদ শেষ, আমাদের দেশের বিদ্যুৎ সম্পদ শেষ, গ্যাস সম্পদ শেষ, শুধু কাপড় শিলি করার জন্য। আমরা মনে করি এই গার্মেন্ট শিল্প আস্তে 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 ছোট হবে যদি আপনি রপ্তানিমুখী কৃষি সম্পর্কের বিকল্প করতে পারেন। এটা খুবই সহজ। মা বোনদেরকে জাপান থেকে ট্রেনিং করাইতে হবে না মাংস উৎপাদন করার জন্য, হাঁস, গরু, ছাগল, মুরগি এগুলা পালার জন্য ট্রেনিং প্রয়োজন নাই। শুধু সরকার, শুধু রাষ্ট্রের প্রয়োজন। রাষ্ট্র নাগরিকের কাছে যাবে যে কৃষক, তুমি যে 1 টাকার বিচি কিনে ফুলকপির 1 টাকার বিচি দিয়ে তুমি 1 লাখ টাকা বিক্রি, 1 লাখ চারা ফোটাইলা, 1 লাখ চারা একটু 50 লাখ টাকার তুমি যে কৃষি উৎপাদন করলা, এগুলো তো গরুকে খাওয়াই দিচ্ছ। কারণ হচ্ছে আমাদের দেশের আসলে এটার গবেষণাই নাই। এই যে আনারস পচে যাচ্ছে পাহাড়ে, হিলে এক ধরনের বাণিজ্য, সমুদ্রে এক ধরনের বাণিজ্য। আমরা গবেষণা করে দেখেছি, সমুদ্রে প্রাকৃতিক ভাবে যে পরিমাণ মৎস্য আসে, যদি পুরা মৎস্যটা আপনি উঠাইতে পারেন, প্রক্রিয়া করতে পারেন, বিক্রি করতে পারেন, বাংলাদেশে 36 কোটি মানুষ হইলেও এদেশের শতভাগ মৌলিক অধিকার করতে যে পরিমাণ টাকা লাগবে, মৌলিক অধিকার পূরণ করতে, তার চেয়ে বেশি সম্পদ মৎস্য থেকে আসবে। কিন্তু আমরা সমুদ্র পথে, আপনারা জানেন যে কাঠের নৌকা নিয়ে ওরা মাছ ধরতে যায়, অনেক জেলেরা মারাও যায়। সরকার এদিকে কোনো কর্ণপাত নাই, আসলে গবেষণাই নাই। এদেশের মানুষকে নিয়ে আসলে রাজনীতি করার মানুষ যেন তৈরি হয়। এদেশের মানুষকে পিছিয়ে পড়া 54 বছরের বাংলাদেশের মানুষকে যেন আগামীর সমৃদ্ধশাল, নিরাপদ করার জন্য আমাদের রাজনৈতিক দল, আমরা যারা অধিকতর যোগ্য, যারা অধিকতর জ্ঞানী, তাদেরকে রাষ্ট্রে নিয়ে আসার জন্য দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মায়ের মতো দেশটাকে ভালোবেসে যেন আগামীর ও বর্তমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী, একটি মানবিক, একটি রাষ্ট্রে পরিণত করা যায়, সেই জন্য আমাদের এই কার্যক্রম। আমরা বলতে চাচ্ছি
আপনার একটাই পদ্ধতি, শুধুমাত্র একটাই পদ্ধতিতে সম্ভব, সেটা হচ্ছে বর্তমান সংবিধানের ন্যায়পাল আর্টিকেল 77 কে আপনি অ্যামেন্ডমেন্ট করে, আমরা প্রধান উপদেষ্টাকে দুইবার চিঠি দিয়েছি, পাবলিক বিভিন্ন সময় বলেছি, এই বাংলাদেশের গ্রহণযোগ্য নির্দলীয় নিরপেক্ষ মানুষদের দ্বারা একটি ন্যায়পাল কমিটি করেন। এই ন্যায়পাল কমিটি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, সংস্থাগুলো আছে, তার প্রধানদের পাশে একটা অফিস থাকবে, প্রত্যেকটা থানাতে একজন করে ন্যায়পাল কমিটির লোক থাকবে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধানদের এবং সরকার প্রধান ও রাষ্ট্রের সংস্থাগুলোর প্রধানকে নিয়ে এই ন্যায়পাল কমিটি প্রতি 3 মাস অন্তর অন্তর বসবে। আর এই ন্যায়পাল কমিটির সদস্যগণ দেশের সাধারণ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য রাষ্ট্র পরিচালিত হয় সেভাবে বাধ্য করবে। ন্যায়পাল কমিটির প্রয়োজন এলে বিচার, পুলিশ, দুদক ও নির্বাচন কমিশন, এই 4টি প্রতিষ্ঠানকে প্রয়োজন হলে সরাসরি পরিচালনা করবে। শুধুমাত্র তখনই এদেশে যথাসময়ে নির্বাচন হবে, শুধুমাত্র তখনই একজন অন্যায়কারী, একজন ঘুষ গ্রহণকারী ভয় পাবে, কারণ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেই সমাজ এমনিই পৃথিবীর ইতিহাসে ভদ্র হয়ে যায়। কারণ হচ্ছে বায়োলজিক্যালি একটা ব্যাপার আছে, 10% মানুষ পৃথিবীতে মায়ের পেটে জন্ম নিবে, কোনো আইন না থাকলেও অন্যায় করবে না। আর বায়োলজিক্যালি 10% মানুষ মায়ের পেটে জন্ম নিবে, গলা কাটার আইন থাকলেও সে অপরাধ করবে। সুতরাং একমাত্র বাংলাদেশে 54 বছরের ইতিহাসে ব্রিটিশ ভাগাভাগি থেকে আমরা যে অজগরের প্যাচে পড়ে আছি, আপনারা জানেন অজগর কোনো প্রাণীকে প্যাচ দিলে আর বাঁচতে পারে না। আমরা এই বাংলাদেশের সমষ্টিগত মানুষ অজগরের প্যাচের মধ্যে পড়ে আছি। এই অজগর থেকে মুক্তি পেতে হলে দেশীয় ও বিদেশি দালালদেরকে যদি আপনি ন্যায় বিচার করতে চান, নির্মূল করতে চান, চিরদিনের জন্য ধ্বংস করতে চান, শুধুমাত্র এই ন্যায়পাল কমিটির দ্বারাই সম্ভব। কারণ হচ্ছে 8 বিভাগে 8 দিনে নির্বাচন হবে। বাংলাদেশের সক্ষমতা কত? একটা নির্বাচন, জাতীয় নির্বাচনে আমরা দেখছি ভীতিকর পরিস্থিতি, টাকার খেলা, হত্যা, ধর্ষণ, মারামারি, ভয়, ভোট না দিলে তার মেয়েকে ধর্ষণ করে জোর করে ঘর থেকে উঠে নিয়ে যা হুমকি দেয়, যা ভোটটা দিয়ে না হলে তোর শেষ করে ফেলবো। আমরা অ্যানালাইসিস করে দেখেছি, আমার ভাইকে হত্যা করেছে, ধরেন একটা উদাহরণ দেই, আমি তো ওই নেতাকে ভোট দিব না। নেতা আমাকে যা বলে তোর ভাইকে তো মরে গেছে, শেষ, তুই যদি আমাদের দলে থাকিস, আমরা ক্ষমতায় যাই, তুই সুবিধা পাবি, তোকে টাকা দিব, তোকে ব্যবসা দিব, তোকে সমৃদ্ধশালী করব। ও দিছে কত? 50,000, ধর 1 লাখ, ভোটটা আমাকে দে, আর না হলে তোমাকেও কেটে ফেলবো। তখন বাধ্য হয়ে ওই দুষ্ট লোকটাকে সে ভোট দিতে বাধ্য হয়। MM হোয়াইটের যে গবেষণা, এই গবেষণায় যদি বাংলাদেশে সত্যিকার অর্থে এই নিয়ন্ত্রিত করতে চান, তাহলে এই বর্তমান যে পরিস্থিতি, এই ভীতিকর পরিস্থিতি আপনারা এখনো লক্ষ্য করছেন। প্রমাণিত রাজনীতিবিদ যারা বিভিন্ন সময় ক্ষমতা থেকেও এদেশের সুবিধা বঞ্চিতদের তালিকা ছোট করতে পারে নাই, তারা আবার মাইকে, তারা আবার মঞ্চে বক্তব্য দিচ্ছে। এদেশের যারা সুশীল মিডিয়া, যারা সুশীল জাতি, যারা ভদ্রলোক, যারা দালাল মুক্ত মিডিয়া, তাদেরকে বয়কট করেছে। আর যারা যে সমস্ত মিডিয়ারা এখনো প্রমাণিত এদেশের সাধারণ মানুষের মেধা, বুদ্ধি, সাধারণ মানুষের চিন্তা চেতনা সব পাচার করে দিচ্ছে, তারা তাদেরকে হাইলাইট করছে। তারা তো প্রমাণিত এদেশে ফেল করেছে। তার মানে ভালো মিডিয়া যারা আছেন, আপনাদের উচিত এই সমস্ত লোকদেরকে বয়কট করা। এই সমস্ত যারা দালাল, যারা প্রমাণিত মানে আপনার হচ্ছে যে ফেল করেছে, তাদেরকে মিডিয়া থেকে বয়কট করুন। ভালো মানুষদেরকে সুযোগ করে দেন, রাজনীতি একটা সুন্দর পজিশনে নিয়ে যান, যেখানে অভিজ্ঞ গবেষণামূলক ভালো ব্যক্তিরা এদেশের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য কাজ করবে, তারা উৎসাহিত হবে। একমাত্র পজিশন আপনার এই ন্যায়পাল কমিটি সংশোধন করেন, দেখবেন যে ভদ্রলোকরা আসবে। আর সেটা করার জন্য কোন রাজনীতিবিদ এই কাজ করবে না, এটা করতে হবে সাধারণ মানুষের। কারণ হচ্ছে বারবার যদি দর্শিত হতে চান, আপনি যদি চান, আমি যদি চাই যে আমার মেয়েটা স্কুলে গেছে নিরাপদে ফিরবে, একমাত্র পজিশন এটাই। কৃষক যদি চায় সে ন্যায্য মূল্য পাবে, অধিকার পাবে, সম্মান পাবে, তাহলে একমাত্র পজিশন এইটাই। যে ইরানের মতো, তার্কিশের মতো সারা পৃথিবীতে যে সমস্ত জায়গায় বিপ্লব হয়েছিল, বিপ্লব পরবর্তীতে তারা কিভাবে দেশটাকে চালিয়েছে, কিভাবে সমৃদ্ধ হয়েছে, সেখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা বাংলাদেশটাকে, বর্তমান ও আগামীর বাংলাদেশকে আর নির্যাতিত না হতে দেই, দর্শিত না হতে দেই, বিশৃঙ্খল পরিস্থিতি থেকে মুক্ত পেতে চাই, সকলে মিলে আসুন ন্যায়পাল প্রতিষ্ঠিত করি। যতদিন এই ন্যায়পাল প্রতিষ্ঠিত না হবে, চলমান না থাকবে, ততদিন আমরা আমাদের প্রতিবাদ মিথ্যা কথা কবিতার মতো বলা যায়,
কিন্তু চেতনার কথা কখনো কবিতার মতো বলা যায় না। আমরা যতদিন না এই ন্যায়পাল প্রতিষ্ঠিত হবে ততদিন এই দেশের অন্যায়কারীর বিরুদ্ধে, দর্শকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যাব। কিন্তু সাধারণ মানুষের সামাজিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, পারিবারিক সম্পদ এক এনসিউ ধ্বংস করে নয়। যারা বলেন যে পুরা দেশকে অচল করে দিব, তাদেরকে এই সময় এসেছে, সাধারণ মানুষের সময় এসেছে তাদেরকে হয়তো বুঝাবার যে না, তুমি দেশ ধ্বংস করবা, তুমি এই দেশকে অচল করবা, তাহলে কার দেশ অচল করবা? আমাদেরকে তো অচল করবা। এদেরকে বয়কট করার সময় এসেছে।